স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। সুষম সারের ব্যবহার এবং অনুকূল আবহাওয়ার কারণে এবার আমনের ফলন ভালো হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর দেশের বেশিরভাগ এলাকাতেই গতবারের চেয়ে অনেক বেশি ধান ঘরে তুলবে কৃষক। আজ আমাদের আলোচনার বিষয় আমনের ফলন। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পরিমল কান্ত বিশ্বাস। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াই। প্রকৃতি অনুকূলে থাকায় জাত ও এলাকা ভেদে প্রায় সব এলাকাতেই ফলন হয়েছে গতবারের তুলনায় অনেক বেশি। বিনা ধানের ফলন এবার বেশি, মানে তুলনামূলক, বুঝছেন। বিনা ধান গতবারে ছিল 6 মণ 7 মণ, এবারে 10 মণ। ধানের ফলন ভালো, বিঘে মনে করো আবার ধান বেশি 10 মণ, এবার ধান পাচ্ছি 12-14 মণ ধান পাচ্ছি। আবার ধান বেশি 700, এবার বেশি 900 মণ ধান। গত মৌসুমে আমনের ফলন ভালো হয় এবার বাড়তি 30,000 হেক্টর বেশি জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সব মিলিয়ে আবাদ হয়েছে 52,50,000 হেক্টর জমিতে। পাওয়া আমন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে প্রায় 1,30,00,000 মেট্রিক টন। মাত্র 10% জমিতে শস্য কর্তন করেছি আমরা, তাতে করে আমরা প্রায় 3.1 মেট্রিক টন হিসেবে পেয়েছি। যেরকম দেখছি ফসলের অবস্থা, তাতে আমরা আশা করছি যে এই বছর প্রায় 3.2 মেট্রিক টন হিসাবে প্রতি হেক্টর চাল আকারে আমরা পাবো। তাতে করে আমাদের উৎপাদন আরও বাড়বে। তবে সরকারিভাবে ধান চাল না কিনলে ভরা মৌসুমে দাম কমে যেতে পারে বলে আশঙ্কা চাষিদের। সেই সাথে ধান সংরক্ষণ নিয়েও তাদের পড়তে হতে পারে বিপাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এবার লক্ষ্যমাত্রার অতিরিক্ত অন্তত 31 লাখ মেট্রিক টন আমন চাল চাষিদের ঘরে যাবে। বর্তমান বাজার দর অনুযায়ী এই চালের বাড়তি মূল্য হবে প্রায় 12,500 কোটি টাকা। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নন্দীগ্রাম, বগুড়া। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর পরিমল কান্ত বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো হচ্ছে। প্রতিবেদন দেখলাম যে এখানে বলা হচ্ছে যে এবার আমনের ফসল বাম্পার হয়েছে। যখনই বাম্পার ফলন হয় তার সাথে আরেকটা বিষয় আপনাকে পরবর্তী দেখতে পাই, যেটা হয় যে কৃষক তার ন্যায্য দাম পায় না। আমি জানি না এবারও সে ধরনের সমস্যার সম্মুখীন আমরা হব কি না। তবে ন্যায্য দাম যাতে কৃষক পায়, তার জন্য আসলে আপনাদের কি করা উচিত? আসলে ধন্যবাদ আপনাকে। একজন কৃষিবিদ হিসাবে প্রথমেই আমার এটা ভালো লাগে যখন দেখা যায় কৃষি ফলন দেশে ভালো হয়। রাইট। এবং সেই কৃষি ফলনের মধ্যে যেখানে ধান শতকরা প্রায় 80% এলাকা জুড়ে আমরা যে ফসলগুলো উৎপাদন করি দেশে, তার 80% এই ধান ফসল দ্বারা আপনার উৎপাদিত হয়ে থাকে। এবং সেই ধান ফসলের যখন ফলন ভালো হয় তখন কিন্তু শুনতেও ভালো লাগে, নিজের জন্য ভালো লাগে এবং দেশের জন্য সেটা ভালো। এখন প্রশ্ন আসে যে আমরা কিভাবে সেটা ব্যবহার করব। ব্যবহারের প্রশ্নে আসে যে কৃষক যে কোনো একটা ফসল উৎপাদন করতে তার যে পরিমাণ খরচ পড়ে মোট, সেই খরচটার চাইতে যদি সে তার চাইতে বেশি পরিমাণে কিছু বিক্রি করতে পারে টাকাতে, তাহলেই কিন্তু তার লাভের প্রশ্ন আসে। সো লাভের প্রশ্ন আসলে অবশ্যই একজন কৃষক কখনো ক্ষতি করে তার লোকসান দিয়ে তার একটা ফসল উৎপাদন করবে না। তো এই ব্যাপারে যেমন কৃষক আমাদের দেশের সবাইরই সাথে সাথে সরকারেরও কিছু করণীয় আছে। এবং সরকারের করণীয়র মধ্যেই যদি আমি প্রথমেই সেটাতে আসি, সেটাই যদি বলেন, এই বছর কিন্তু সরকার অলরেডি আমন ধান কেনার লক্ষ্যমাত্রা কিন্তু ঘোষণা করেছে। এবং গত বছর যেটা ছিল, যে দাম ছিল, তার চাইতে কিন্তু বেশি টাকা এবার নির্ধারণ করেছে। এই বছর কিন্তু 32 টাকা কেজি হিসাবে চাল কেনার, চাল না ধান, সেটা চাল কিনবে। গত বছর সেটা ছিল 30 টাকা। এই যদি হয়, তবে প্রশ্ন আসে যে সরকার কতটুকু কিনবে। ধরেন এই আমন সিজনের কথাই বলি, আমন ঋতুতে মোট উৎপাদন হয় প্রায় 1,34,00,000 মেট্রিক টন। এই বছর যেটা হবে, এফএও যেটা বলেছে যে 1 কোটি, কৃষি সম্প্রসারণ দপ্তর এটাই বলেছে যে 1,34,00,000 মেট্রিক টন উৎপাদিত হবে আমন। তো এই 1,34,00,000 মেট্রিক টনের মধ্যে সরকার কিনবে মাত্র 3 লাখ মেট্রিক টন। এই 3 লাখ মেট্রিক টনের দাম ধরেন একটু বেশি বা কম, এটাতে কিন্তু টোটাল যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট কিন্তু সেভাবে পড়বে না। সো এখন প্রশ্ন আসে যে কিভাবে সেটাই করবে। ইউটিলাইজেশন যেটা, যদি ডিস্ট্রিবিউশনটা যেটা গভর্নমেন্টের যদি টোটাল এগ্রিকালচারের উপর সেরকম পলিসি থাকে, ধরেন আসলে যদি দাম বাড়িয়ে দেওয়া হয় অনেক, সেটাও যেমন বিপদ। কারণ তখন কিন্তু ভোক্তা যারা, তারা কিন্তু অসন্তুষ্ট হবে, কারণ তাদের তো কিনতে হবে। তাদের যে একটা ইনকাম বৎসরের যেটা আসে, মাসিক একটা ইনকাম আছে, দ্রব্যমূল্য যদি বেড়ে যায় সেটার চাপ তো তার উপরে পড়বে অবশ্যই। তাহলে আবার কৃষক যে ফসলটা উৎপাদন করবে তারও যাতে লোকসান না হয়, সেই লোকসান যাতে না হয়
তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়, সেটা অ্যাজ ওয়েল এজ আমরা যারা ভোগ করি ভোক্তা, এই তারাও ব্যালেন্সটা যাতে- আসলে কিভাবে করা উচিত, যেটা সবসময় থাকে যে আমরা সরকার ডেফিনেটলি কৃষিতে অনেক ভর্তুকি দিচ্ছেন, কিন্তু তারপরেও আমরা দেখি যে আমাদের কৃষকদের কিন্তু জীবনের মানের কিন্তু উন্নতি খুব যে একটা লক্ষ্য করছে তা না। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে তাদের অনেক সময় যেটা হয়, তারা অনেক দরিদ্র কৃষক তাদের ধান বা চালটা সংরক্ষণ করতে পারে, তারা বিক্রি করতে বাধ্য হয়, তখন তাদের টাকার প্রয়োজনের জন্য। কিন্তু এইখানে যেটা হয় যে এখানে এই সুযোগে কিছু মধ্যস্বত্বভোগীরা সবসময় সুযোগটা নেয়। এই মধ্যস্বত্বভোগী যারা নিচ্ছেন, বা এখানে সরকারের কোনো ভূমিকা আসলে রাখা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমি প্রথমে একটু আপনার সাথে ডিফার করি এই জায়গাটাতে, যে আমাদের যে কৃষকের যে জীবন মান, সেটা কিন্তু যদি আপনি কম্পেয়ার করেন 10 বছর 20 বছর বা 25 বছর আগে, তার চাইতে তুলনা করলে এখন কিন্তু অনেক অনেক কিন্তু ইমপ্রুভ করেছে, এটা নিঃসন্দেহে আপনার স্বীকার করতে হবে। সেটা বেরোচ্ছে কিনা সেটাই। তারপরে আসেন আপনার কৃষি যে কাজকর্ম করবে, কৃষি কাজে যে তার উপকরণ বা যেই জিনিসগুলি কৃষক ব্যবহার করে, সেই জিনিসগুলিও কিন্তু অনেক অনেক মেকানাইজড হয়েছে। আপনি এখন বাংলাদেশের কৃষকের মাঠে তার যে জমি চাষ করা যেটা, সেটাতে আপনার সেই ভাঙ্গা লাঙ্গল, আদামরা গরু, যে একটা প্রবাদ ছিল যে বাংলাদেশের কৃষি মানেই ভাঙ্গা লাঙ্গল এবং আদামরা গরু এবং একদম হাড় দেখানো এরকম একজন কৃষক সেগুলি নিয়ে যাচ্ছে। এখন কিন্তু সেই অবস্থাটা নেই। এখন কিন্তু মেকানাইজড, অটোমেটিক্যালি কিন্তু এগ্রিকালচার মেকানাইজড হয়েছে এখন, আর সেই গরু দিয়ে জমি চাষ কিন্তু কম হচ্ছে। সো এই বেনিফিটগুলি কিন্তু হয়ে যাচ্ছে আলটিমেটলি। আবার কৃষকের জীবন মান যদি বলেন, যদি আমরা যে 70, 71, 72 বা তার পরবর্তী বা তার আগেও, স্বাধীনতার আগের যে সময়গুলি, এগুলির দিকেও যদি আমরা তাকাই, তাহলে কিন্তু এই যে অংশটা আমাদের ভূখণ্ডটা, এটা থেকে কিন্তু ছিল যে বৎসরের কিছু একটা সময় কিন্তু কৃষক খাবারের খুব সংকটে থাকতো। আচ্ছা, এটাই ছিল বাস্তবতা তখন। কারণ আমাদের জমিতে তখন আপনার ক্রপিং ইন্টেন্সিটি ছিল অনেক কম, একটা ফসল উৎপাদন করত, তেমন কোনো উন্নত কোনো প্রযুক্তি ব্যবহার হতো না, যতটুকু উৎপাদন করতো ওটুকুই হয়তো তার খাবার হয়ে যেত। তারপরে আমাদের তখনও কিন্তু খাদ্য ঘাটতি ছিল। আচ্ছা, এখন আমাদের পপুলেশন অনেক বেশি হয়েছে, প্রায় ডাবলেরও বেশি হয়েছে, কিন্তু আমাদের খাদ্য ঘাটতি নাই। আমরা এই বছর যেটা যে 50,000 মেট্রিক টন যেটা চাউল আমরা রপ্তানি করতেছি, শ্রীলঙ্কাতে যেটা করতেছি, তো দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট, এবং দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট, এবং এই যে অ্যাচিভমেন্টটা তার আমি বললি যে তার প্রধান অংশীদার কিন্তু কৃষক। একই সাথে এটাও তো সত্য যে আমরা চাল আবার আমদানিও করছি। আমদানি যেটা করছি সেটার লেভেল কিন্তু ডিফারেন্ট, কারণ আপনি টোটাল দেখেন যে আমাদের টোটাল যে খাবারটা, সেই খাবারটা যে প্রোডাকশনটা হয়, সেই প্রোডাকশনটা অন্তত মেজর আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, যে তার ইউটিলাইজেশনটা। ধরেন 3,50,00,000 মেট্রিক টন বা 48 লাখ মেট্রিক টন, যেটা আমরা এই বছরের জন্য বলি যে সেটা টোটাল আউশ, আমন এবং বোরো 3 সিজনে এটা উৎপাদিত হবে। তার প্রায় 3 কোটি মেট্রিক টনের মতো আমরা সরাসরি খাবার হিসাবে ইউটিলাইজ করি। আর বাকি তাহলে সেই 50 লাখ মেট্রিক টন কোথায় যাচ্ছে? সেটা যাচ্ছে কিন্তু কিছু বীজ হিসাবে যাচ্ছে, তারপরে কিছু আমাদের কিন্তু ওয়াস্টেজ, প্রায় 10 to 15% অফ দ্য ওয়াস্টেজ হচ্ছে, প্লাস কিছু ফিড, পোল্ট্রি ফিড বা বিভিন্ন ফিড হিসাবে ইউটিলাইজ হচ্ছে। সো এটা কিন্তু ডিস্ট্রিবিউশনটা এরকম ভাবে। ধন্যবাদ ডক্টর বিশ্বাস। আমরা ফিরে আসবো, আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাওয়ার। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। খাতুনগঞ্জ থেকে